হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আপনাদেরকে সামনে বলবো। মেডিসিনটির নাম হচ্ছে প্রিগাবালিন 75 mg। তো এই মেডিসিনটি অ্যাকচুয়ালি নিউরোপ্যাথিক পেনের মেডিসিন। এছাড়াও মেডিকেল ফিল্ডে এর প্রচুর কাজ রয়েছে। আরও বিভিন্ন অনেক রকম ডিজিজে এই মেডিসিনটি ইউজ করা হয়। তো এই মেডিসিনটি অ্যাকচুয়ালি কী কী ক্ষেত্রে ইউজ করা হয়, এর মেকানিজম অফ অ্যাকশন কী, এর সাইড এফেক্ট কী, কারা কারা এটি ইউজ করতে পারবেন, কারা ইউজ করতে পারবেন না, এরকম সমস্ত তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, এই প্রেগাবালিন 75 mg এটি কিন্তু দুটি ফর্মে পাওয়া যায়। এটি ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় এবং ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। তো বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড আছে, হ্যাঁ, যেমন লাইরিকা 75, প্রেগাবা 75, প্রেগালিন 75, এরকম বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে এই ওষুধটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এই মেডিসিনটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় বিভিন্ন রকমভাবে। যেমন এটি হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট মেডিসিন, এছাড়াও এটি অ্যানালজেসিক প্রপার্টি এর আছে, আবার অ্যানজিওলাইটিক প্রপার্টি আছে। তো বিভিন্ন ধরনের প্রপার্টিস এর মধ্যে আছে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে কী কী ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারবো। বন্ধুরা, তো প্রথমে আমি বলেছিলাম যে এই মেডিসিনটি হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট মেডিসিন। অ্যান্টি কনভালসেন্ট মানে হচ্ছে যাদের এপিলেপসি বা মৃগীর সমস্যা আছে। মৃগী হচ্ছে একটা রোগ, আপনারা জানেন। এক্ষেত্রে গোটা হাত পা কাঁপে পেশেন্টের এবং সিজরি হয়। হ্যাঁ, তো এই এপিলেপসি, এটাকে এপিলেপসি বা মৃগী ব্যারাম বলে। তো এইসব পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা অন্যান্য মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটিও প্রেসক্রাইব করে থাকেন। তো 2 নম্বর হচ্ছে অ্যানালজেসিক প্রপার্টি। যেহেতু এই মেডিসিনটি অ্যানালজেসিক প্রপার্টি আছে, তো কী কী ক্ষেত্রে ইউজ করা হয় সেটি জেনে নিয়ে এবার। তো প্রথমেই যে আমি বলেছিলাম যে এই মেডিসিনটি হচ্ছে নিউরোপ্যাথিক পেনের মেডিসিন। মানে নার্ভজনিত বিভিন্ন রকম ব্যথা যদি কারো হয়, নার্ভের যদি ব্যথা হয়, তাহলে সেসব ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই প্রেগাবালিন 75 মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এইবার চলে আসা যাক পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি বলে একটি অসুখ আছে, সেটি সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের হয়। মানে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টের হাত বা পায়ের বিভিন্ন নার্ভগুলো মাঝে মধ্যে প্রচণ্ড ব্যথা করে, জ্বালা করে। হ্যাঁ, তো এই সমস্যাটা ডায়াবেটিক পেশেন্টের হয়। এই সমস্যাটাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। তো এই পেরিফেরাল নিউরোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এই প্রেগাবালিন 75 মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এবার 4 নম্বর, সেটি হচ্ছে যে যারা সাইকিয়াট্রিক ডাক্তারবাবুরা আছেন, হ্যাঁ, তো সাইকিয়াট্রিক ডাক্তারবাবুরা বিভিন্ন রকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, এইসব বিভিন্ন রকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু হামেশাই প্রেসক্রাইব করে থাকেন পেশেন্টদেরকে। 5 নম্বর, অ্যালকোহল সব বিভিন্ন রকম নেশা ছাড়ানোর সময় যখন ট্রিটমেন্ট করা হয় কোনো পেশেন্টের, তো সেই সময় পেশেন্টের মধ্যে একটা উইথড্রয়াল সিনড্রোম দেখা দেয়। তো এই উইথড্রয়াল সিনড্রোম হলে কি হয়, পেশেন্টের গা হাত পা প্রচণ্ড জ্বালা করে, পেশেন্টের সবসময় ঝিমানি ভাব হয়, ঘুম ঘুম ভাব পায়, তারপরে পেশেন্টের একটা আলস্য ভাব আসে, পেশেন্টের কখনো মাইন্ড চেঞ্জ হয়ে যায়, মনে হয় যে একটু নেশা করলে ভালো হয়। এরকম বিভিন্ন রকম সিনড্রোম পেশেন্টের মধ্যে দেখা দেয়। তো এই ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সঙ্গে এই প্রেগাবালিন 75 এই মেডিসিনটি দিয়ে থাকে। এবার 6 নম্বর, যাদের সায়াটিকার সমস্যা আছে, এই সায়াটিকার ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এটি প্রেসক্রাইব করে থাকেন। এই সায়াটিকাটা কি? সায়াটিকাটা হচ্ছে যে পেশেন্টের কোমরের নিচ থেকে একদম পা পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত একটা নার্ভ চলে গেছে, সায়াটিক নার্ভ। এই নার্ভে কিন্তু ব্যথা হয় এবং এই ব্যথা কিন্তু মারাত্মক ব্যথা। তো এই যে সায়াটিকার ব্যথা, এর ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা এই প্রেগাবালিন 75 mg মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এরপর 6 নম্বর হচ্ছে বা 7 নম্বর হচ্ছে যে হারপিস বলে একটি স্কিন ডিসঅর্ডার আছে। এই হারপিস স্কিন ডিসঅর্ডারে কি হয়, আমাদের গায়ে বড় বড় একটা ফুসকার মতো পড়ে, গায়ের যে স্কিনগুলো আছে সেটি খুব শক্ত হয়ে যায় এবং গোটা স্কিনে প্রচণ্ড পরিমাণে জ্বালা হয়। তো এই হারপিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই প্রেগাবালিন 75 mg মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। আর সব থেকে শেষ
8 নম্বর যে সমস্যাটা বলবো সেটি হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া একটি টার্ম, মেডিকেল টার্ম। এটাতে কি হয়, পেশেন্টের বিভিন্ন জায়গাতে, যেমন কাঁধে হতে পারে, ঘাড়ে হতে পারে, পিঠে, কোমরে বা হাঁটুতে, পায়ের অ্যাঙ্কেলে, কনুয়ে, এরকম বিভিন্ন জায়গায় পিন পয়েন্ট পেন হয়। মানে ব্যথাটা ঠিক কীরকম, একটা নির্দিষ্ট পয়েন্টে ব্যথা থাকে এবং ব্যথাটা একটা পিন দিয়ে ফোটালে যেরকম ব্যথা হয় সেরকম পিন পয়েন্ট পেইন হয়। তো এই জিনিসটাকে বলা হয় ফাইব্রোমায়ালজিয়া। তো এই ফাইব্রোমায়ালজিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এই প্রেগাওয়ালিন 75 mg ক্যাপসুল বা ট্যাবলেটটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক প্রেগাওয়া 75 mg এই যে ক্যাপসুলটি, এটির মেকানিজম অফ অ্যাকশন কি, এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো আমাদের শরীরে যখন কোনো জায়গায় আঘাত লাগে, সেটি বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে বা নিউরোপ্যাথিক পেন হতে পারে। তো আঘাত লাগলে একটা মেসেঞ্জার আছে, মানে এটা বলে নিউরো ট্রান্সমিটার। সেই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে একটা মেসেজ সেই জায়গা থেকে কিন্তু আমাদের ব্রেনে চলে আসে, ব্রেনের নিউরনে চলে আসে। এবার ব্রেনের নিউরনে আসার পর নিউরন যখন সেটাকে বুঝতে পারে, তখন নিউরন একটা সিগন্যাল দেয়। সেই সিগন্যালটা দেওয়ার পর আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের কোনো একটা জায়গায় আঘাত লেগেছে। তো এই সিগন্যালটা যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না বা অনুভব করতে পারবো না। তো কি হয়, কিছু কিছু এনজাইম আছে, সেটি কি করে ব্রেনের কার্যকারিতাগুলোকে বা কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, অ্যাক্টিভেট করে দেয়। আর কিছু কিছু এনজাইম আছে সেগুলো ব্রেনের কার্যকারিতাকে কমিয়ে দেয় বা ইনহিবিট করে, যেটাকে বলে। তো এরকমই একটা এনজাইম যার নাম হচ্ছে গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এটি একটি এনজাইম। এটি কি করে, আমাদের যে ব্রেনের যে কার্যক্ষমতা আছে তার অ্যাক্টিভিটিটাকে কি করে কমিয়ে দেয়। এবার কেমন করে কমায়, ধরুন কোনো একটা জায়গায় নিউরোপ্যাথিক পেন হচ্ছে বা কোনো জায়গায় ব্যথা হয়েছে, সেখান থেকে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে মেসেজটি আমাদের ব্রেনে আসলো। ব্রেনে আসার পর সেটা তো নিউরনে আসলো, নিউরনে আসার পর সেটা সিগন্যাল দেবে। তো এই কি করে, আমাদের যে গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড সেই সিগন্যালটি কিন্তু আর দিতে ওটাকে বন্ধ করে দেয়, মানে এই যে নিউরো ট্রান্সমিটারের যে পথটা সেটাকে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরে কি হচ্ছে, সেই সিগন্যালটা কিন্তু নিউরন থেকে আর পরে আর বিভিন্ন জায়গায় ছড়ায় না। আর নিউরন যতক্ষণ না সিগন্যালটা দিচ্ছে, তারপরে কিন্তু আমরা সেটা বুঝতেও পারি না যে আমাদের কোন জায়গাটায় ব্যথা হচ্ছে, বা ব্যথাটা আগে যেরকম ছিল সে পরে এই মেডিসিনটি খাওয়ার ফলে আস্তে 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 ব্যথাটা কমে যায়। তো এই যে প্রেগাওয়ালিন 75 এটি কিন্তু ওই গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এর মধ্যে বিউটারিক অ্যাসিড এনজাইমটা রিলিজ করে। এই মেডিসিনটি খেলে রিলিজ করার পরে সেটি কি করে, ব্রেনের যে অ্যাক্টিভিটি সেটাকে কমিয়ে দেয় এবং তার ফলে আমাদের কিন্তু ব্যথা থেকে মুক্তি পায়। তো এটি হচ্ছে মেন মেকানিজম অফ অ্যাকশন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক প্রেগাওয়ালিন 75 mg ক্যাপসুলটি বা ট্যাবলেটটির সাইড এফেক্ট কী। তো এর কতগুলি সাইড এফেক্ট আছে, যেমন ডিজিনেস বা ড্রাউজিনেস, মানে পেশেন্টের সবসময় ঘুম ঘুম ভাব পাবে বা ঝিমাবে। 2 নম্বর হচ্ছে নসিয়া বা ভমিটিং, পেশেন্টের একটা ভমিটিং টেন্ডেন্সি হবে। 3 নম্বর হচ্ছে মাথা ঘোরাতে পারে। 4 নম্বর হচ্ছে ড্রাই মাউথ হতে পারে, সবসময় মুখটা শুকিয়ে যাবে। 5 নম্বর হচ্ছে কনস্টিপেশন হতে পারে। 6 নম্বর হচ্ছে শরীর সবসময় বেশি ঘেমে যাবে। 7 নম্বর হচ্ছে শরীরে গরম অনুভূতি হবে। তারপরে এই মেডিসিনটি দীর্ঘদিন ধরে খেলে পেশেন্টের ওজন বেড়ে যেতে পারে। তারপরে 9 নম্বর হচ্ছে হার্ট রেট, ওই মেডিসিনটি খেলে হার্ট রেট বেড়ে যায়। আর 10 নম্বর হচ্ছে পেশেন্ট বারবার রেগে যায়, মানে পেশেন্টের মধ্যে একটা রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। তো এসব কিছু সাইড এফেক্ট আছে। তো সব সাইড এফেক্টগুলোই সবারই হয় না, কিছু কিছু ক্ষেত্রে কোনো পেশেন্টের এই সাইড এফেক্টগুলি হতে পারে। তো তাই জন্য আমরা কিন্তু সবসময় ডাক্তার দেখিয়ে, ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু এই ওষুধগুলি খাবো। ডাক্তার ছাড়া নিজেরা কিন্তু এই ওষুধগুলি আমরা খাবো না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটির ডোজ, মানে এটি আমরা দিনে কটা করে এবং কবার খাবো। তো এই প্রেগাওয়ালিন 75 mg মেডিসিনটির নর্মাল যেটা কমন ডোজ, সেটি হচ্ছে 1টি করে ট্যাবলেট রাতে খাওয়ার পর। এটি হচ্ছে এর কমন ডোজ। কিন্তু ডিজিজ টু ডিজিজ এই ডোজ কিন্তু ভ্যারি হয়। এক একটা ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই ডোজ কিন্তু আলাদা হতে পারে। যেমন এপিলেপসি বা মৃগী ব্যারামের যেটা বললাম, সেক্ষেত্রে ডাক্তাররা কিন্তু এই 50 mgর ট্যাবলেট দিনে 3বার করে পেশেন্টদেরকে খেতে বলে। আবার যাদের নিউরোপ্যাথিক পেন খুব বেশি হয়, সেক্ষেত্রে ডাক্তাররা দিনে 2বার করে ওই মেডিসিনটি খেতে বলেন। আবার নর্মাল ক্ষেত্রে এটি 1টি করে ডোজ হয়। তো সেটি কিন্তু ডাক্তারবাবুরা ঠিক করবেন যে আমাদের কোন ডিজিজ হয়েছে এবং কোন ডিজিজের ক্ষেত্রে আমাদের এই ট্যাবলেটটি কতবার খাওয়া উচিত।
তাই জন্য আমি সবসময় বারবার করে আপনাদের বলছি, আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুদেরকে দেখিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু এই ওষুধটি খাবেন। তাছাড়া কিন্তু এই ওষুধটি নিজে নিজে কিন্তু খেতে যাবেন না। আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে এই ওষুধটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লং টার্মের জন্য দেওয়া হয়, অনেক দিন ধরে এই ওষুধটি কিন্তু চলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয়, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এই মেডিসিনে কিন্তু একটা অ্যাডিকশন দেখা যায়। তো এটাও কিন্তু একটি মারাত্মক জিনিস। মেডিসিনে কিন্তু অ্যাডিকশন হলে পেশেন্টটি কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই ওষুধ খেতে শুরু করে। তো সেটা কিন্তু করা যাবে না। ডাক্তারবাবুরা এই মেডিসিনটি যত দিন খেতে বলবেন ততদিনই খেতে হবে, এবং তারপরে কিন্তু নিজে থেকে কোনোভাবে এই মেডিসিনটি আমরা খাবো না। সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই এই মেডিসিনটি আমরা খাবো। তো এবার সবশেষে বলে রাখি যে কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। তো প্রথমেই বলতে হয় যে যারা প্রেগনেন্ট ওমেন বা যারা ল্যাকটেটিং মাদার, যারা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন, সেসব মাদাররা ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই কিন্তু তারা এই মেডিসিনটি খাবেন। কারণ প্রেগনেন্ট ওমেন বা ল্যাকটেটিং মাদাররা কিন্তু এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারেন না। 2 নম্বর হচ্ছে যাদের কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ আছে, তারাও কিন্তু নিজেরা এই মেডিসিনটি খেতে যাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু এই মেডিসিনটি খাবেন। আর এই মেডিসিনটি খাওয়ার পরে কোনো ভারী জিনিস তুলবেন না বা কোনো ড্রাইভিং করবেন না। কারণ এই মেডিসিনটি একটি সাইড এফেক্ট হচ্ছে, মেডিসিনটি খেলে কিন্তু ঝিমুনি ভাব হয়, ঘুম ঘুম ভাব হয়। তো এই মেডিসিনটি খেয়ে যদি আপনি ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা ভারী কোনো কাজ যদি দীর্ঘক্ষণ ধরে করেন তাহলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইসব জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমি এই মেডিসিনটি সম্পর্কে আপনাদেরকে বললাম। এরপরেও যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দর্শক যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে আমাদের উৎসাহটা বাড়াবেন। কারণ আপনারা লাইক দিলে কিন্তু আমরা আরও ভালো মোটিভেশন পাবো আরও নতুন নতুন ভিডিও করার। আর নতুন দর্শক যারা এই আমার চ্যানেলটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তীতে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে আপনারা সেগুলি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।